সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে। ঈদের শুভেচ্ছা সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো ঈদ কেটেছে, ভালো সময় কেটেছে পরিবারের সাথে, এবং সেই সাথে সাথে নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বারবার যেখানে বলা হয়েছে। কেননা অতিমারির ঈদ গত বছর থেকেই এই অভ্যস্ততা আমাদের নতুন করে জানান দিচ্ছে এবং নতুন করে শিক্ষা দিচ্ছে। ঈদের যে আনন্দ ভাগাভাগি করার, সেই আনন্দটা হয়তো নেই, কিন্তু তারপরও এর মধ্য থেকেই আমরা আনন্দ খুঁজে নিতে চেষ্টা করি এবং সেই আনন্দ ভাগাভাগি করার জন্য চ্যানেল 24 আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করছে। এই ঈদেও আমরা আজকের এই আয়োজনে যে অতিমারির ঈদ, আমরা দুজন সম্মানিত অতিথিকে পেয়ে খুবই আনন্দিত, যারা স্বাস্থ্যবিধি মেনে তারাও আমাদের সাথে সময় দিতে সম্মত হয়েছেন এবং স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। তাদেরকে আজকে আমন্ত্রণ জানাবো আজকের এই আয়োজনে, এবং আশা করি আমাদের সাথে দর্শক আপনারা থাকবেন এবং আলোচনায় আমাদের সাথেই অংশগ্রহণ করবেন বা পুরোটা শুনবেন। পরিচয় করিয়ে দিই, আমাদের সাথে আজকে দুজন সম্মানিত অতিথি স্টুডিওতে এসেছেন ডক্টর আইনুন নিশাত, প্রফেসর এমিরিটাস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এবং সেই সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক নাগরিক ঐক্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ। সেই সাথে ঈদের শুভেচ্ছা আপনাদের দুজনকেই। একটা অতিমারির ঈদ গেল, গত বছর থেকে একদম ভিন্ন বাস্তবতায় আমরা অভ্যস্ত হতে শিখছি বা শিখতে বাধ্য হচ্ছি। ডক্টর আইনুন নিশাতের কাছে শুরুতে চলে যাই। এই ঈদকে ঘিরে অনেক জল্পনা কল্পনা ছিল, তার থেকে এখন সবচেয়ে বেশি যেই আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে উদ্বেগ। ঈদের আগে মানুষ যেভাবে যাতায়াত করেছে, এছাড়া আমরা দেখেছি যে 2 সপ্তাহের কড়া লকডাউন ছিল, তারপরে ঈদ উপলক্ষে একটা শিথিলতা দেখেছি, এবং এর পরে আবার ঘোষণা অনুযায়ী ঈদের পরেই আবার নতুন করে লকডাউন আসবে। মানুষ যেভাবে পেরেছে চেষ্টা করেছে নীড়ে ফিরে যাবার। বিধিনিষেধ ছিল, তারপরেও এর মধ্য থেকেই আমাদেরকে কিছু প্রাপ্তি খুঁজে বের করতে হয়। সার্বিকভাবে একটু আপনার কাছে যাই, শুনতে চাই কেমন হলো, কেমন দেখলেন, বা মানুষের ঈদ কেমন হওয়া উচিত ছিল, কেমন হয়েছে? ধন্যবাদ। ঈদটা তো ধর্মীয় অনুষ্ঠান, এর সাথে কোরবানি দেওয়ার জন্যে কিছু কাজকর্ম আছে। সাধারণত কাগজে কলমে ঈদটা 3 দিনের, বাট যেদিন কোরবানি হয় সেদিনই হচ্ছে মূল কর্মকাণ্ড। আর আমাদের নাগরিক জীবনে এখন তো অনেক পরিবর্তন এসছে। ঢাকা শহরের লোক সংখ্যা কারেক্ট কত সেটা জানি না, 2 কোটি বলা হয়। আমার ধারণা 2 কোটির অনেক বেশি, কারণ এখন তো ডিফাইন করতে হবে কতটুকু ঢাকা। তার মানে সোনারগাঁর থেকে এসে কাজ করেন, ড্যামরার থেকে এসে কাজ করেন, নরসিংদীর থেকে এসে ঢাকায় চাকরি করেন, টাঙ্গাইল থেকে এসে চাকরি করেন, সাভার থেকে তো আসেই, পারলে আরও দূরের থেকে আসেন। তো একেবারে যেটা ঢাকা, মানে কেন্দ্র অংশ, ঢাকার কেন্দ্র যেটা সাভার, গাজীপুর, নরসিংদী, এটাকে যদি ধরি, এখানে এর বাইরের এলাকা থেকে বহু লোক এসে চাকরি করেন। পরিবার, বাবা মা, অনেকের স্ত্রী, ছেলে মেয়ে গ্রামেই থাকে, অথবা বাবা মাকে দেখার টানে লাখো মানুষ ঢাকা ছেড়েছেন। সেখানে আমাদের একটা দুশ্চিন্তা আছে, কারণ এই মানুষগুলো গাদাগাদি করে যাচ্ছেন, কারণ আমাদের দেশে তো সেই রকম ট্রান্সপোর্ট সিস্টেম নেই। স্বাভাবিক সময় তো ট্রেনের টিকিট পাওয়া যায় না, বাসের টিকিট পাওয়া যায় না, এই ভিড়ের ব্যাপার আছে। ধরে নিলাম অর্ধেক গেলেন, তাহলে বাকি অর্ধেক তো ঢাকায় থেকে যাচ্ছেন। ঢাকাতে আমি ছোটবেলা থেকেই অনেক বছর ধরে ঢাকায় আছি। ঈদের সময়, ঈদের দিনটা মানে কোরবানি ঈদের দিন হয়তো বাসায় থাকা হয়েছে বিভিন্ন কাজকর্মর কাজে, কিন্তু তার পরের দিন কিংবা তার পরের দিন আমরা বেরিয়েছি বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য, আত্মীয় স্বজনের সাথে সামাজিক বিভিন্নভাবে দেখা সাক্ষাৎ ছিল। সেটা হচ্ছে না, কারণ এখন যে লকডাউন চলছে, এটা সরকার বলছেন অত্যন্ত কড়াকড়ি করা হবে এবং হচ্ছে। আমি মনে করি কড়াকড়ি হওয়া উচিত, এবং আমাদের নাগরিক দায়িত্ব পালন করে যতদূর সম্ভব এই রোগটাকে বিস্তারটা বন্ধ করা উচিত। এই মাস্ক তো ব্যবহার করতে কোনো অসুবিধা নাই, কিন্তু মাস্কটা যেন আমি কানে লাগিয়ে থুতনিতে ঠেলে না দেই।
কারণ এটা তো থুতনি দিয়ে ছড়ায় না, এটা ছড়ায় নাক দিয়ে। অর্থাৎ আমি যদি হাঁচি দিই কিংবা আমি যদি একজনের সাথে বসে গল্প করি, কথা বলি, একজনের বাসায় যাই, এবং আমি প্রেফার করব দুটো মাস্ক পরা। কারণ আমারও যদি কোনো জীবাণু থেকে থাকে শরীরে, প্রথম মাস্কে আটকালো, দ্বিতীয় মাস্কটা হচ্ছে বাইরের ব্যারিয়ারের থেকে দূরে থাকবে। এবং যতদূর সম্ভব বাসায় থাকা, নিতান্ত প্রয়োজন হলে যাব, বাজারেও যদি যাই তাহলে দূরত্বটা বজায় রাখতে চেষ্টা করব। এই ঈদের আগের যে 5-6 দিন লকডাউনটা ছিল না, তখন মানুষ কোনো ধরনের সতর্কতা অবলম্বন করেননি। আমার বয়স হয়েছে যে কারণে আমার দুটো টিকা দেওয়ার সুযোগ পেয়েছি সরকারের বদান্যতার বদলে। কিন্তু আমি মনে করি টিকা দেওয়ার পরেও যতদিন না এই কোভিডের প্রকোপ উঠে যাবে আমাদের, ততদিন এটা আমার ব্যবহার করা উচিত, নিরাপদ দূরত্ব ব্যবহার করা উচিত, ভিড় যতদূর পারি অ্যাভয়েড করা উচিত। এবং আমি আশা করব এই যে 2 সপ্তাহ যে কড়া লকডাউন হবে, এতে অনেক ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হবে। যারা দিন আনে দিন খায়, 15 দিন কাজ না করে তো তার পক্ষে থাকা সম্ভব না। সরকার পদক্ষেপ নিচ্ছেন, সেটা কতটুকু সার্থক হবে, সফল হবে জানি না, কিন্তু সাবধানতা অবলম্বন করতেই হবে অবশ্যই। এবং যারা বাসায় রয়েছেন, যারা ঈদ পালন করছেন, আশা করি যে আড্ডা হবে, ছোট করে হয়তো ঘরে মানুষজন আসছেন, অতিথিও আসতে পারেন, কিন্তু স্বাস্থ্যবিধি ভুলে গেলে চলবে না। এবং মাস্ক পরার যে বিষয়টি বারবার নজরে আনছেন কর্তৃপক্ষ, বিশেষজ্ঞ এবং স্যার নিজেও বললেন, সেটা নিশ্চয়ই মেনে চলছেন। দর্শক, আমরাও সেই আশাটাই রাখি এবং প্রত্যাশা করি। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যাই। আপনারাও ঈদ করেছেন এবং যে রঙিন ঈদ গেছে বা আমরাও দেখেছি অতীতে, সেই ঈদ তো আগের মতো নেই, সেই আনন্দটাও আগের মতো নেই। অন্তত গত বছর থেকে দৃশ্যপট পাল্টে গেছে। আমি জানি না যে কবে আবার সেই সুস্থ পৃথিবীতে ফেরত আসবে এবং ঈদের আনন্দ ফেরত আসবে। এই যে ঈদ বাস্তবতায় যা দেখি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঈদ দেখছি, মানুষের যে হাহাকার দেখছি বা মানুষের না পাওয়ার মধ্যেও চেষ্টা করছে কিভাবে সুখ খুঁজে নেওয়া বা ঈদের আনন্দ খুঁজে নেওয়া, কিভাবে ভাবায় আপনাকে ব্যাপারটা? আচ্ছা, প্রথমে একটা কথা বলি, আমি তো 2টো টিকাই নিয়েছি এবং আমার করোনা একবার হয়েছেও। তো কথা এরকম শুনি, লেখালেখি হয় পত্রপত্রিকায়, এক্সপার্টরা বলেন যে আমি নাকি অ্যাটলিস্ট 97% ইমিউন, ওরকম একটা ভাব কিন্তু আমার মধ্যে আছে। আমি রিলেটিভলি ইজি টু কম্পেয়ার টু আদার পিপল। আমি চলাচল করি, স্বাস্থ্যবিধি ডেফিনেটলি মানি। যেটা আইনুল ইসলাম ভাই বললেন, ডাবল মাস্ক পরি না, মাঝে মাঝে পরি, বেশিরভাগ সময় পরি না, কিন্তু মাস্ক পরি। আর ওই যে ব্যাপকভাবে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মেন্টাল হেলথ, এইটাতে আমি খুব কনসার্ন। এই যে 2 সপ্তাহের লকডাউন গেল, আমি ভেতরে ভেতরে খুব গুমড়ে মরেছি। কারণ আমি এরকম করে ঘরের মধ্যে থাকতে অভ্যস্ত নই, তো আমার বেরোতে ইচ্ছে করছে। যখন পেরেছি, ধরেন কিছুই যখন পারিনি, তখন কী করেছি, গাড়ি নিয়ে, আমি থাকি 2 নম্বর গুলশানে, আমি বেরিয়ে এই দিক দিয়ে হাতির ঝিলের মধ্যে দিয়ে আবার বাসায় ফিরে গেছি। মানে যখন এই স্ট্রিক্ট লকডাউন নাই তখনকার কথা বলছি। আমার কাছে মনে হচ্ছে যে একটু মেন্টালি ফ্রি হলাম। আর বাইরে বেরোতে পারছি না, কিন্তু ছাদে গেছি, হাঁটছি, কারণ ছাদে গেলে আমি অনেক বড় ঢাকা দেখতে পাই। আমার মনে হচ্ছে যে আমি একটু মেন্টালি ভালো থাকতে পারলাম। ঈদের ব্যাপারটা হলো কি, গত বছর কিন্তু আমি কোরবানি দিইনি বিভিন্ন কারণে। গত বছরটা খুব খারাপ ছিল। এই যে আমাদের কথা শুরুর আগে আইনুল ইসলাম ভাই বলছিলেন না যে ইন্দোনেশিয়ার কন্ডিশন, লাশ পড়ে আছে, কেউ দেখছে না। আপনিও বলছিলেন যে একটা ছবি ভাইরাল হয়েছে, অনেকগুলো লাশ পড়ে আছে, কেউ টাচ করছে না, কিছু করছে না, কেউ বলছে এটা মিয়ানমারের, কেউ বলছে এটা ইন্দোনেশিয়ার। আমাদের এখানে কিন্তু এরকম গেছে। চট্টগ্রাম থেকে একজন বয়স্ক মানুষ এসছেন ফেনীতে, তার বাড়ি, পত্রিকায় ছাপা হয়েছিল, নিউজটা হয়তো দেখেছেন বা মনে আছে, আমি মনে করি দর্শকদের মনে থাকতে পারে। তার নিজের ছেলে মেয়ে তাকে ঘরের মধ্যে ঢুকে বাড়ি থেকে ছিটকিনি তুলে দিয়েছে। সারা রাত কষ্ট পেয়ে মানুষটা মারা গেছেন, খোঁজে নাই। সিরাজগঞ্জ এক বৃদ্ধকে তার নাতি তারা মিলে চরের মধ্যে ফেলে দিয়ে চলেছে, অ্যান্ড হি ডাইড। কিন্তু এখন দেখছি, এবারে অনেকে দেখেছেন যে
বয়স্ক মানুষটাকে নিয়ে তার ছেলে মেয়ে নাতি নাতনি ছেলের বউ তারা সেবা শুশ্রূষা দিচ্ছে। পরিবেশটা বদলাচ্ছে, আমরা এই পরিবেশের সাথে মানিয়ে চলতে শিখছি। তো আমি এবার কোরবানি দিয়েছি। দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে ছোটোবেলা ধরেন যখন ঈদ ছিল তখন তো এটা একটা বিরাট আনন্দ উৎসবের ব্যাপার। বয়সে গেলে কিন্তু মানুষের আনন্দের বোধটা ওরকম থাকে না। আমার মধ্যেও ওই রকম বোধ আগের মতো আছে নিশ্চয়ই নেই, কিন্তু স্টিল আমি মনে করি যে আনন্দ যেখানে যেরকম করে পাওয়া যায় সেটা নেওয়াই দরকার। আপনি খুবই ডিস্ট্রেসের মধ্যে আছেন, খুবই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছেন, পরিস্থিতিটা অনুকূল হচ্ছে না, তবু যেটুকু পারেন সেটুকু করতে পারলে আপনার মেন্টাল হেলথও ভালো থাকে, ফিজিক্যাল হেলথ ভালো থাকে, এবং ওরকম করে যদি রাখেন তাহলে সোশ্যাল হেলথও ভালো থাকে। সেই অর্থে এইবারে আমি পারিবারিকভাবে একটু বেশি ডিস্ট্রেসড। কীরকম বলি, ধরেন আমার ছেলে মেয়ে তো থাকে না এখানে, তারা বাইরে থাকে, আমি আমার ওয়াইফ থাকি। আবার আমরা ভাই বোনদের বন্ডেজটা খুব ভালো। ঈদের মধ্যে যারা ঢাকা আছেন, আমার সবার বড় বোন, ডেফিনেটলি এখন বাবা মা নাই, আমরা বড় বোনকে একবার দেখতে যাই, সালাম করি, দেখা করে আসি, এবং প্রত্যেক ভাইয়ের বাসায় যাওয়া আসা করি। পার্টি যারা করেন, পার্টি তাদের সঙ্গেও দেখা হয়, সেটা তুলনামূলকভাবে কম। কারণ হয় কি, সারা বছর তো পার্টির সঙ্গেই থাকি, পরিবারের সঙ্গে থাকতে পারি না, অতএব বেশি সময় এগুলোতেই, সামাজিক অনুষ্ঠানগুলোতে পরিবারকে দেওয়ার চেষ্টা করি। এইবারে আমার সব বড় ভাই, তার স্ত্রী, আমার ভাবি, দুজনই করোনায়। তারপরে আপনার তাদের ছেলে, একমাত্র ছেলের ওয়াইফ, দুজনই ডাক্তার, কিন্তু তারা করোনায়, ফলে তাদের বাসায় যাওয়া যায়নি। আমার মেজো ভাইয়ের মেয়ে, যেটা বড় স্কলাস্টিকের টিচার, সেও করোনায়, তাদের বাসায় যাওয়া হয়নি। আর এই যে যাওয়া হয়নি মানে কি, ধরেন এক ধরনের গুমট পরিস্থিতি, মনের অবস্থা থাকে, তবু নিজেরা আমরা কথাবার্তা বলেছি, দেখা হয়েছে, গেছি। আর আরেকটা জিনিস করেছে, এটা একেবারেই নতুন, সেটা হচ্ছে যে আমাদের যে পার্টি অফিস, তার সামনে একটু প্রেমিসের মতো আছে, ওইখানে একটা ওটাকে তো আপনার শিশুদের হসপিটাল ওইখানে। তো ওইখানে কেউ কোরবানি দেন, এবং সেই কোরবানির মাংসটা বড় অংশ হসপিটালে শিশুদের জন্য যায়। আমরা ওখানে একটা কোরবানি করেছি, এবং সেটা দিয়ে আমাদের পার্টির মধ্যে একটা দেখাশোনা হয়েছে। খুবই কশাস ছিলাম, যেহেতু মানে এটা একটা সেকেন্ড ওয়েভ চলছে বা থার্ড ওয়েভ, আমি জানি না, আমাদের এখানে সবই যে খুব কারেক্টলি বলা হচ্ছে সেটা মনে হয় না। ওই চেষ্টাটা করেছি যাতে নিজেদের একটা ভেন্টিলেশন হয়, কথাবার্তা বলতে পারি, এবং যদ্দূর সম্ভব নিজেদের এই চেষ্টাটা রাখা। সমস্যাটা হলো কি, আমি মনে করি আমাদের পরিস্থিতিটা আরও ভালো হতে পারত। আমরা একদম শুরু থেকে এই পর্যন্ত এই অতিমারিটাকে মোকাবেলা করবার ক্ষেত্রে অভিজ্ঞতার অভাবে বলেন, যোগ্যতার অভাবে বলেন, যে কোনো কারণে বলেন না কেন, যথাযথ ভূমিকা রাখতে পারেনি। সোশ্যালি যারা রাষ্ট্র ক্ষমতা আছেন, তারা স্বাভাবিকভাবে শিক্ষিত মানুষ পর্যন্ত অতখানি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছেন না বলে, ঠিক দুঃখের মধ্যেও যে একটা সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করা, যেটা কিন্তু করোনা মোকাবেলার জন্যও দরকার, এটা সবসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সেই কাজটা আমাদের করা হয়নি। এবং এইবার এই সময়টা যতখানি আমাদের সচেতন হয়ে কাজটা করার দরকার ছিল, যেটা নিশাদ ভাই বললেন যে মাঝে যে কয়েকদিনের গ্যাপটা দেওয়া হলো, এই সময় আমাদের যত দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার ছিল সেটা আমরা দিতে পারিনি। এটার প্রতিক্রিয়া আমরা আরও দেখব, আমি মনে করি সেটা একটা প্রভাব পড়তে পারে। আচ্ছা, এই যে মানুষ যখন বিপদে থাকে বা দেশের যখন দুর্যোগ আসে, আমরা দেখি যে রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছেন তারা মানুষের পাশে থাকেন। করোনা একটা দুর্যোগ নিঃসন্দেহে, এই অতিমারির সময় যদিও বলা হচ্ছে যে শারীরিক দূরত্ব বজায় রাখতে, মৃত্যু ভয় সবারই রয়েছে, তারপর রাজনৈতিক নেতাকর্মীরা যে জায়গা থেকে ভূমিকাটা পালন করেছেন, সেটা কি আপনার কাছে যথেষ্ট মনে হয়, নাকি এর থেকেও আরও কিছু করার মতো সুযোগ ছিল? আমার কাছে মনে হয় না এর চেয়ে খুব বেশি করে সুযোগ ছিল। বেশি করে সুযোগ ছিল না কেন বলছি, ধরেন এই যে মানছে না বলতে আপনি শিক্ষিত মানুষকে, যারা লেখাপড়া জানেন, সচ্ছল, তাদেরকে একভাবে দোষ দেবেন, কিন্তু এটা বাংলাদেশের লোককে দোষ দিলে কী লাভ আছে? এটা ইউরোপ আমেরিকাতে যখন বিচ খুলে দিয়েছে তখন দেখেছেন কী কাণ্ড হয়েছে।
পার্ক খুলে দিলে সেখানকার শিক্ষিত লোকগুলো পার্কে কীরকম করে গেছে। সেই তুলনায় আমাদের এখানকার মানুষ, আমরা ঈদের জামাত করতে পারিনি, আমরা শুক্রবারে জামাতে যেতে পারি না, কিন্তু আমরা এটা মেনেছি। কেউ যদি এই অভিযোগ করেন যে মানে বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি যেরকম করেই বলেন, এরা যথাযথ দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছে, আমি বলবো যে তুলনামূলকভাবে ইউরোপ আমেরিকার লোকের চেয়ে আমরা কম দায়িত্বশীলতার পরিচয় দিইনি। আমি মনে করি ভালো দিয়েছি। কিন্তু যে লোকটার পেটে ভাত তাই দিন আনে দিন খায়, তাকে আপনি এগুলো বলে লাভ নাই। তো রিক্সাওয়ালা আগে বলেছে না যে করোনায় মরবো নাহলে খিদায় মরবো, তো খেয়ে মরি, তাকে বলার দরকার কী আছে? এবং এদেরকে যেভাবে অ্যাড্রেস করা দরকার সেটা আমরা করতে পারিনি কোনো দিক থেকে নয়। মানে এটা একটা রাজনৈতিক আলোচনা তো নয়, কাজে ওইদিকে মানে যাবো না বলে মনে করেছি। কিন্তু তারপরে এটা সত্যি কথা হচ্ছে যে তাদের প্রতি দায়িত্ব একটা অপোজিশন কীরকম করে পালন করতে পারে, কত ক্যাপাসিটি আছে। ইভেন ধরেন আমি যদি একটা দল হিসেবে বিএনপির কথা বলি, যারা 3 বার ক্ষমতায় ছিল, তারাই কটা লোককে খাওয়াতে পারবে? গরিব মানুষ এখন মানে সরকার নিজেই যে হিসাব দিচ্ছে তাতেই প্রায় 5-6 কোটির মতো। তো 5-6 কোটি মানুষকে আপনি 14 দিন ধরে খাওয়াতে কত টাকা লাগবে? আচ্ছা 5-6 কোটির মধ্যে যদি আপনি ধরেন দিন মজুর থাকে 2 কোটি, সে 2 কোটি মানুষকে খাওয়াতে কত টাকা লাগবে? এটা সরকার ছাড়া তো কেউ পারতে পারে না। এই জন্য বিরোধী দলকে এগুলো বলে লাভ নেই। আমাকে যদি বলে ধরেন আমার একটা দল আছে, যত বড় যত দিন হোক, আমরা একদম শুরুতে বানিয়েছি, ওই যে স্যানিটাইজার বানিয়েছি, মাস্ক বানাবার চেষ্টা করেছি, যা যা তাদেরকে দেওয়া সম্ভব সেগুলো তো আমরা সাপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারপরেও কত পারবেন আপনি? প্রত্যেকটা মানুষকে দিতে হবে। আমাদের দরকার ছিল টেস্ট করা, টেস্ট করতে তো আমাদের কোনো ক্ষমতা নেই, অপোজিশন কেউ টেস্ট করতে পারবে না। সেটা আপনার অ্যান্টিজেন টেস্ট আপনি অ্যালাউই করলেন, এখন পর্যন্ত ওই পিসিআর টেস্ট করতে আমাদের এগুলো কোনো ক্ষমতার মধ্যে আসে না। কিংবা ধরেন এই যে এখন টিকা নিয়ে যে সমস্যা সবচেয়ে বড়, কারণ এই মুহূর্তে দেশে যদি আপনি করোনা মোকাবেলা করতে চান তাহলে টিকা এটাই একমাত্র পথ। তো 26 কোটি টিকা লাগবে, এটা গভর্নমেন্টের হিসাব। আমি তো একটা টিকাও দিতে পারবো না, কাজে এখানে অপোজিশনের কথা বলে রাখি। সাম্প্রতিক সময় একটা এই ঘোষণাও দেখেছি যে বয়সসীমা কমিয়ে 18-তে নামিয়ে আনছে। 18 বছর হলেই সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে, এরকম একটা পরিকল্পনা রয়েছে। বেসরকারিভাবেও কি উদ্যোগগুলো কিভাবে যুক্ত হতে পারে এই সরকারি উদ্যোগের সাথে, এবং সেটা নিশ্চয়ই ভালো হবে, কি মনে করেন? আমি তো দেখি না, মানে টিকা ধরেন আমি করতে চাই, আমার পুরা দলকে আমি বলবো তারা যাবে যতখানি পারে। আমি যতগুলো দলকে জানি তারা সবাই যাবে। যেমন আমি দেখছি পত্রিকাতে দেখলাম যে বিএনপি জেলায় জেলায় ওই হেল্পলাইন বা হেলথ সেন্টার করেছে। তো আমি বুঝতে পারলাম না তারা কি হেল্প করবে। টিকা নিতে আসবে, তোর কি টিকা দিতে পারবে না তো। টিকা তার কাছে থাকতে হবে, তার এক্সপার্টিস থাকতে হবে, তার কাছে ওই ট্রেন্ড লোকগুলো থাকবে। এটা অপোজিশনের কাছে তো থাকতে পারে না। এটাও কথা আসছে যে রেজিস্ট্রেশন করতে কাউকে হেল্প করা, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তারা রেজিস্ট্রেশন করতে পারছেন না, অ্যাপ ইউজ করতে হয়তো। আমি কিন্তু রেজিস্ট্রেশনের এই সমস্যাটা দেখছি না, আছে কিন্তু এই হেল্পটা করছে। যে কারণে আপনি দেখেন প্রথম দিকে একটা অ্যাটিটিউডই ছিল নেগেটিভ, না টিকা নেবে না, বিভিন্ন রকম প্রোপাগান্ডা এর কিছুর মধ্যে টিকা নিতে যায়নি। কিন্তু যখন মানুষ ফিল করেছে টিকার উপরে, তখন মাত্র 7 দিনের ব্যাপারে কতগুলো রেজিস্ট্রেশন হয়েছে। তো এটা অপোজিশন লাগে নাই। এবং এই টিকা দেওয়ার যে সিস্টেম এবং যা করছে, ওই একটা কাজ খুব ভালো হয়েছে। তাও ভালো, ঈদের আগে একটা ঘোষণা দেখেছি যে সুরক্ষা অ্যাপ, সেই সুরক্ষা অ্যাপে 1 কোটির মাইল ফলক অতিক্রম করে গেছে। সেটাই আমি বলছি, সেটা কিনা ভালো খবর বা ভালো, সেটাই বলেছি। কিন্তু ওইখানে অপোজিশনকে কিছু করতে হয়নি, এবং ওইখানে গভর্নমেন্ট একটা স্পেশাল কিছু করেছে সেরকম না, যে যেখানে গেছে প্রত্যেককে হেল্প করেছে। এই ব্যাপারে আমরা আলোচনায় ফিরবো, একটা বিরতি থেকে আসছি, বিরতির পরে নিশ্চয়ই আলাপ হবে। দর্শক, CSR মুক্তবাক দেখছেন, যে যেখানে আছেন ঈদের আনন্দ নিয়ে ভালোই আছেন আশা করছি, আলোচনা দেখছেন, সাথেই থাকুন। একটু পর ফিরছি আমরা একটা বিরতি নিয়ে। CSR মুক্তবাকে স্বাগত জানাচ্ছি। অতিমারির ঈদ, তারপরও যত সীমাবদ্ধতা রয়েছে এর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে, প্রাপ্তি খুঁজে নিতে হবে। আমরা আলোচনায় ছিলাম বিরতির আগে। আমাদের সাথে ডক্টর আইনুন নিশাত রয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না। ডক্টর আইনুন নিশাত, আপনার কাছে আরেকবার যাই। ঈদের আনন্দ যেমন ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে, এবং যেটা কিনা আমাদের আপামর জনতা সবাই চেষ্টা করে মানতে, তবে ঈদের পরে কিন্তু যে দায়িত্ব অপেক্ষা করছে আমাদের জন্য সেটা ভুলে গেলে চলবে না। আর কিছুদিন পরে আবার কঠোর লকডাউনে বাংলাদেশ যাচ্ছে। ঈদের আনন্দ যেমন ভাগ করতে সবাই একত্র হয়ে যায়, যেটা বলি আমরা কুলাকুলি করি, আনন্দ ভাগ করে নেই,
লকডাউন যখন আসবে, যারা কিনা খেতে পাচ্ছেন না, যারা কিনা একেবারেই দরিদ্র সীমার নিচে চলে গেছেন, তাদের পাশে দাঁড়ানোটাও তো সবার দায়িত্ব, তাই না? সেই জায়গাতে একটু যদি স্মরণ করিয়ে দেন, যারা আসবেন ঢাকার বাইরে ঈদ করলেন, যারা ফেরত আসবেন, এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে নিশ্চয়ই সেই দায়িত্ব ভুলে গেলে তো কোনো সুযোগই নেই, একটু স্মরণ করিয়ে দেয়া আর কি। ধন্যবাদ। আমি খুব কনফিউজড অবস্থাতে আছি। কনফিউজড এই কারণে, ঈদের পরপর 2 সপ্তাহ কড়া লকডাউন চলছে। তাহলে যারা ঢাকার বাইরে গেছেন তারা 2 সপ্তাহ পরে একসাথে হুড়মুড়িয়ে ঢাকায় আসতে চেষ্টা করবেন। অফিস আদালত বন্ধ, যাদের অফিসে কাজ আছে, চাকরি আছে, তাদের তো আসতেই হবে। সেই ক্ষেত্রে তাদের প্রতি আবেদন থাকবে যে আপনি আসুন, কিন্তু আপনার পরিবারের যে সদস্য ইমিডিয়েটলি আসার প্রয়োজন নেই, তাকে 10 দিন পর 15 দিন পরে আসার জন্যে বলুন। এটা একটা ব্যাপার। যারা সেলফ এমপ্লয়েড, ব্যবসা করেন কিংবা কাজের উপরে, তাদের ক্ষেত্রে বোধহয় একই ধরনের কথা প্রযোজ্য। আর আরেকটা জিনিস হচ্ছে টিকার ব্যাপারে। টিকার ব্যাপারে অনেকের মনে এখনও হয়তো সন্দেহ আছে। আমরা আশেপাশের দেশে যেটা দেখতে পাই, যেমন আমাদের পাশের দেশ ভারতে প্রথমে টিকা নিচ্ছিলই না, কিন্তু ঈদের আগে আগে টেলিভিশনে দেখেছি বিহার এবং পশ্চিমবাংলায় লাইনে মানুষ ধাক্কাধাক্কি করছে, এত হঠাৎ করে সবাই ঝাঁপিয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউএসএতে তারা এখনও একটা বড় সংখ্যা, ডোনাল্ড ট্রাম্পের অনুসারী যারা, তারা টিকা এখনও মানে না। কানাডা ইউএসের তুলনায় পিছিয়ে আছে, কিন্তু তারা বিভিন্নভাবে মানুষকে উৎসাহিত করছে। তারা চার্চের মাধ্যমে দিচ্ছে, মসজিদের মাধ্যমে দিচ্ছে, সিনাগগের মাধ্যমে দিচ্ছে, ক্লাবে যাচ্ছে, বাজারে যাচ্ছে, মানে টিকাটা অ্যাভেলেবল। আমাদের এখানে এই মুহূর্ত পর্যন্ত আমি যেটা দেখছি, আমি মোটামুটি সন্তুষ্ট এই কারণে যে সরকার যতটুকু টিকা জোগাড় করতে পেরেছেন, কেন আরও জোগাড় করতে পারেননি সেই ক্রিটিসিজম আমি যাব না, কারণ এটা একটা বৈশ্বিক সমস্যা। এটা মোটামুটি ডিসিপ্লিন ওয়েতেই কিন্তু দেয়া হচ্ছে। আমি এই বিভিন্ন দেশের টেলিভিশনের প্রোগ্রাম দেখে এটাকে সরকারের বাইরে নেয়ার বিরোধী। আমাদের পাশের দেশই যখনই তারা এটাকে প্রাইভেট সেক্টরকে দিয়েছে, সাথে সাথে টিকার নামে ভেজাল শুরু হয়েছে। এই রিস্ক আমি নিতে চাই না। আমি এই কথাটাকে একটু অন্য দিকে নিয়ে যেতে চাই। আমরা কি করব? জি, মান্নার সঠিক বলছিলেন, আমাদের সমাজটা তো হোমোজিনিয়াস না। এখানে বিত্তশালী লোক আছেন, এমন লোক আছেন যারা মোটামুটি চলতে পারেন, বহু লোক আছে তাদের 15 দিন আয় না থাকলেই তাদের এত সঞ্চয় নাই, 7 দিন আয় না থাকলেই তারা কিন্তু আটকা পড়ছেন। তারপরেও কি করা যেতে পারে? একটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য বোধহয় আমার পরামর্শ হচ্ছে, যাদের কালকে কি খাবেন সেটার চিন্তা করতে হচ্ছে না, টেলিভিশনে আমার সামনে যারা দেখছেন তাদেরকে যদি আমি এই দলে ধরে নেই, তারা ট্রমার একটা চিন্তা করতে পারেন মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য। আমি মূলত বুয়েটের শিক্ষক ছিলাম, পরে ব্র্যাকের শিক্ষক ছিলাম ইত্যাদি। আমি কিন্তু আমার বিভিন্ন গবেষণা কাজের জন্যে আমি আউটডোরের লোক, প্রায় বাইরে যাই, প্রায় মাঠে ঘাটে ঘুরি। আমার কাছে খুব ভালো লাগে মানুষের সাথে কথা বলতে, স্কুলে গিয়ে মানুষজনকে, আশেপাশে বাজারের মধ্যে আমি মিটিং করেছি প্রচুর আমার কাজের প্রয়োজনে। তো আজকে আমাকে আমার বাসায় থাকতে ভালো লাগে না। মান্না ভাই যেটা বললেন যে ছাদে গিয়ে কিছু সময় কাটানো যেতে পারে, বাট আমি যেটা মনে করছি, এই যে বলছিলাম যে ঈদের, কোরবানি ঈদের 2 দিন 3 দিন 4 দিন বন্ধু বান্ধবের বাসায় যাওয়া, যোগাযোগ রক্ষা করা, এটা বোধহয় আমার মনে হয় টেলিফোনের মাধ্যমে আমরা করতে পারি। আমরা যদি টেলিফোনে কথা বলি, আমার এক আত্মীয় বকা দিয়ে বলছিলেন যে মানুষের সাথে তো কথা বলতে পারো, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারো, তার সাথে সামনাসামনি তো যেতে পারছো না লকডাউনের জন্যে, কিন্তু যোগাযোগ রক্ষা করো, কথা বলো। এবং করোনা কিন্তু সেই বাস্তবতা আরও দেখিয়ে দিয়েছে। ভিডিও কল বা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখেছি, আমাদের টকশো আমরা চেষ্টা করি সবসময়, যেভাবে আপনারা অনলাইনে যুক্ত হয়েছে। আজকে বিশেষ অনুরোধে এসেছেন, সেজন্য আরেকবার ধন্যবাদ দিয়ে নেই। পৃথিবীর অন্য দেশে কি করে
জি। এটা আমার খুব কৌতূহল ছিল। তার যেটুকু উত্তর পেয়েছি, ওই দেশে বই পড়ার হারটা বেড়ে গেছে। এমনিতেই ইউএসএ, আমেরিকা, ইউরোপে দেখেছি সকালবেলা ট্রামে বাসে উঠেই ওরা বই পড়তে শুরু করে। অনেক দূরের থেকে ট্রেনে আসে, বই পড়তে পড়তে আসে, আবার সারাদিন কাজ করে ফিরে যাওয়ার সময় আবার বইটা পড়তে পড়তে যায়। বই বিক্রি বেড়ে গেছে 17%, 18%, 25% বই বিক্রি বেড়ে গেছে। তো আমাদের বই পড়ার অভ্যাসটা কমে যাচ্ছে। এই বই পড়ার অভ্যাসটা প্রতিবেশীর সাথে যদি বই এক্সচেঞ্জ করি তাহলে বোধহয় একটা ভালো অভ্যাস ফিরে আসতে পারে। এবং টেলিফোনের মাধ্যমে এখন তো মোবাইল সেট প্রত্যেকের পকেটে আছে, অনেক অ্যাপ আছে যেটাতে পয়সা খরচ হয় না, হোয়াটসঅ্যাপ বলেন যেটাই বলেন, সেটার মাধ্যমে যদি আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, আমি মাঝে মাঝে ফোন করি, এখন 2-4 জন ফোন পেয়ে অবাক হন যে আমি কেন ফোন করেছি, নিশ্চয়ই কোনো দুঃসংবাদ। কিন্তু না, আমি প্রথমে বলি কোনো দুঃসংবাদ দেওয়ার জন্য ফোন করি না। অনেক দিন পরে মনে হলো কেমন আছেন, একটু খোঁজ খবর নেই। অত্যন্ত উল্লসিত হয়, তাকে একটু আমি আনন্দ দিতে পারি। এটা কিন্তু তার মনের মধ্যে যে একটা বিরূপ প্রতিক্রিয়া, মনের মধ্যে যে একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স হচ্ছে, আটকে থাকা। আমার যেমন ক্লাস্ট্রোফোবিয়ার মতো একটা রোগ আছে, আমি এক জায়গায় বন্ধ জায়গায় থাকতে পারি না। আমাকে একটা বড় ঘরের মধ্যেও যদি কেউ বাইরে থেকে ছিটকিনি আটকে দেন, আমার মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি দরজাটা খুলে রাখতে চেষ্টা করি। হয়তো এটা আমার কর্মস্থলের অভ্যাস। আমি বুয়েটের শিক্ষক যখন ছিলাম, কোনোদিনই আমার দরজা বন্ধ থাকতো না, সবসময় খোলা থাকতো। সেটার থেকে হয়তো হয়েছে। তো কাজেই এই বদ্ধ জায়গা থেকে সামাজিক নিয়ম মেনে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমি বোধহয় ভার্চুয়ালি বেরিয়ে আসতে পারি। বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করে হয়তো আমার মনের উপরে যে চাপ সৃষ্টি হতে পারত এবং আমার ওই বন্ধুর মনে যে চাপ সৃষ্টি হচ্ছিল সেটাকে কিছুটা লাঘব করতে পারি। চমৎকার। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যাই। এটা গেল শহরাঞ্চলে যারা রয়েছেন, যারা প্রযুক্তি ব্যবহার করতে পারছেন, যারা প্রযুক্তির সাথে খুব বেশি সখ্যতা নেই। গ্রামাঞ্চলে দেখা গেছে যে মানুষ অনেকেই 1 বছর হয়ে গেছে তখনও বিশ্বাস করেন যে গ্রামাঞ্চলের মানুষের করোনা হবে না, এটা নাকি শুধু শহরে হয়, যারা এসি রুমে থাকে তাদের হয়। তারপরও আমরা যে চিত্রটা দেখেছি, ঈদের আগেও যে রিপোর্ট বলছিল যে গ্রামাঞ্চলে আগের থেকে কিন্তু সংক্রমণের হার অনেক বেশি, তাদেরকে সচেতন করার একটা বিষয় চলেই আসে স্বাভাবিকভাবে। এবং সেই সাথে সাথে বলা হচ্ছে যে জনপ্রতিনিধি যারা রয়েছেন, যারা ভলান্টিয়ার নির্বাচন করে হলেও সবাইকে সম্পৃক্ত করা যায়, সেই জায়গাটা কিভাবে কাজ করা যায় এই ঈদের পরের সময়টা যে আসছে সময়, আমরা যে শঙ্কা করছি যে পরিস্থিতি আরেকটু কঠিন হতে পারে, কিভাবে মোকাবেলা করা যায়? প্রথম কথা হচ্ছে জনপ্রতিনিধি কথা বলার কোনো মানে হবে না, বিকজ ওই অর্থে জনপ্রতিনিধি নাই। পুরা সময়ে জনপ্রতিনিধি কোথাও ছিল না। আমার কথা না, সরকারই তো জনপ্রতিনিধি রাখেনি। মানে এই যে ধরেন সংসদের মধ্যেও খুব আলোচনা হলো যে কেন আমলাদের হাতে দিয়ে দেওয়া হলো এবং কেন রিলিফ ডিস্ট্রিবিউশন বলেন যাই বলেন, কোনো জায়গাতে তো এমনিতে দেখা যায়নি। এমপি বলেন আর আপনার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান যাই বলেন, প্রথম দিকে যেটা দেওয়া হয়েছিল যে রিলিফ ডিস্ট্রিবিউশনের ব্যাপারে, সেটাতেও মানে অনেক ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান বা অন্য চেয়ারম্যান সব অভিযুক্ত হয়েছেন, সাজা পেয়েছেন। এই জন্য ওরা খুব কিছু করতে পারবে আমি সেরকম মনে করি না। তবে আমি এই একটা কথা বলি, আপনি যেটা বলছেন না যে এই সোশ্যাল মিডিয়াতে তো গ্রামের লোকজন বা তারা অত ইনভলভ না, এইটা অনেক বেড়েছে। মানে এটা প্রায় বিস্ময়কর রকম বেড়েছে, আমি এরকম বলবো। হ্যাঁ, এটা ঠিক যে এক্সপার্টিস হয়নি, ওরা সবাই ঠিক মতো পারে না, কিন্তু তারপরেও যেহেতু আমি রাজনীতি করি এবং বহু বছর ধরেই করি, সংগঠন আমার যেখানে নাইও সেখানে অন্য সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আবার পরিচয় আছে, জানি, কথাবার্তা বলি, তাতে আমি সচেতনতার হারটা বেশি দেখছি। প্রথম দিকে এইটা ডেফিনিট যে তারা মনে করতো ওগুলো শহরের লোকদেরই হয়, আমাদের হয় না। কিন্তু এটা শুধু শহরের লোকটা, বস্তিতে যারা থাকে, শহরের বস্তিতে, তারা মনে করতো যে ওরা ভদ্রলোকদের হয়, বড় লোকদের হয়, আমাদের হয় না। ধারণাটা ভেঙে গেছে। কিন্তু টিকার প্রতি তাদের আস্থা কতখানি এসছে, আমি যেমন আমার থানার যাদের সাথে কথা বলেছি তারা বলেন ভাই টিকা টুকা নেবো না। আচ্ছা, কিন্তু তাদের এই জিনিসটারও পরিবর্তন হচ্ছে। কিন্তু তাদের এই যোগাযোগের সমস্যাটা নাই। কেন ধরেন ওই একটা কথা বলে তো যে মুক্ত বাতাস যেখানে, মানে ঢেউ খেলছে বাতাস যে জায়গাতে, ওই জায়গাতে এটা নিয়ে খুব বেশি
দুশ্চিন্তার কিছু নেই। বদ্ধ করে বরঞ্চ ইনফেকশন রেটটা বেশি হতে পারে। সেই দিকে গ্রামে যারা বাস করেন তারা একটা পাড়াতে যারা থাকে তারা কিন্তু বাইরে দেখা করতে পারে দিনের বেলা। ওখানে পুলিশও যাচ্ছে না, কোনো বিজিবি জানে, কেউ জানে, তার এটা এখনও পর্যন্ত চালু আছে। তাদের দিকে এরকম কোনো সংকট হচ্ছে যে আমার এইটা মনে হয় না। তারপরেও তাদের সতর্ক করবার জন্য আমি আবার বলি, যদি আপনি এরকম মনে করেন যে এটা অ্যানালগাস সিস্টেম করবেন, এটা করতে পারবেন না, খুব বেশি করতে পারবেন। এখন আমি আমার দায়িত্ব মনে করে কিছু করলাম তো আমি 10টা লোককে বলবো, কিন্তু আমাদের মিডিয়াগুলো যদি এই ব্যাপারে প্রপার হয় তাহলে গ্রামের লোক টেলিভিশন দেখে না, এরকম খুঁজে পাওয়াই মুশকিল আছে। টেলিভিশনকে আরও পজিটিভ বানান, প্রোপাগান্ডা আরও কত তাদের কাছে মানে হৃদয়গ্রাহী করা যায়, গ্রহণযোগ্য করা যায় সেটা করেন। এবং যে 14 দিন লকডাউন থাকবে সেই 14 দিনে ক্যাম্পেইনটা এরকম করে করা যেতে পারে যাতে তারা এটা বেশি করে মনে করে। এবং এই জন্যে আমি কিন্তু টেলিভিশন কর্তৃপক্ষকে যেমন বলবো, তার চাইতে বেশি করে বলবো গভর্নমেন্টকে, গভর্নমেন্ট সেরকম পলিসি তৈরি করুক যাতে তারা এগুলোর ক্যাম্পেইন করে। আপনি খেয়াল করে দেখে, আমি তো টিভি মাঝে মাঝে দেখি, খুব বেশি দিকে যে তারা, কিন্তু এইটার উপরে ওই রকম ক্যাম্পেইন আমাদের টেলিভিশনগুলো আমি অত দেখতে পাচ্ছি না, যেটা হতে পারতো, দেখে মানুষ বুঝতে পারতো। সেটা যদি হতো তাহলে আমি মনে করি খুব ভালো একটা রেজাল্ট হতে পারতো। কিন্তু আমাদের সোসাইটিতে একটা নেতিবাচকতা সব সময় আছে। আমরা ধরে নিচ্ছি গভর্নমেন্টে এরকম হবে, অপোজিশন এরকম হবে। আমরা ধরে নিচ্ছি বড়লোক এরকম হয়েছে এবং গরিবরা এরকম হবে। এটার মধ্যে বিশেষ করে এই অতিমারিতে এই যে আমাদের সবাই মিলে বিষয়টা ফেস করা দরকার, এই বোধটা কিন্তু গড়ে তোলা যায়। আমি মাঝে মাঝে বলি, আমি তো এমনি লেখার কিছু কিছু অভ্যাস আছে, আমি এই কোভিডের উপরে কোনো স্টোরি লেখা হলো কি না, কোনো উপন্যাস লেখা হলো কি না খুঁজতে যাই। একটা উপন্যাসের কথাই আছে, আপনার বোধহয় লং আইল্যান্ডের আশেপাশে আমেরিকার কোনো জায়গায় একজন লিখেছে, একজন, তাও সেটা কোনো ইন্ডিয়ান বোধহয়, সে খুবই নাকি চমৎকার উপন্যাস। আমি উপন্যাস পাইনি কিন্তু জিসটা পড়লাম। আমাদের এইখানেও এরকম যদি দেখেন মেসেজ কি বলেন যে এই অতিবারই আমাদেরকে কি শিখালো, একটা প্রথমভাবে বলা যায় প্রত্যেকের জন্যে, মানুষ একজন আরেকজনের জন্য এগিয়ে আসুক, এরকম করে একটা শিক্ষা যদি আমরা দিতে পারি। কিন্তু সেটা আসেনি, বিকজ প্রত্যেকটা দুর্ভিক্ষ মহামারীতে লুটপাটের উৎসব চলেছে। সেটা আপনি ওই বলে স্প্যানিশ ফ্লু বলেন, বাংলার দুর্ভিক্ষ বলেন, যে জায়গায় সব জায়গাতেই। এইখানেও কিন্তু আমরা এটাতে বাঁচতে পারলাম না। যদি পারতাম ভালো হতো। আমি বলি এখনও পারা যেতে পারে, বিকজ এটা শেষ হবে কবে আপনি তো বলতে পারেন, আপনার কাছে টিকা নাই, সত্যি কথা হচ্ছে নাই। এবং টিকা কেন নাই এজন্যে আমি সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করতে পারবো না। আমি বলেছি প্রথমে যে ঘোষণা এসেছে যে ডিসেম্বরের মধ্যে আমরা প্রত্যাশা করছি 10 কোটির মতো ডোজ বাংলাদেশে আসবে, এমনটি আশা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। ঈদের আগে এটা জানিয়েছেন আমাদেরকে, মিডিয়াতে কথা হয়েছিল। পলিটিক্স যেহেতু করতে চাই না, সেটা হচ্ছে এই স্বাস্থ্যমন্ত্রীর কথা, এমনকি প্রধানমন্ত্রীর কথা আমি আলোচনা করা। অনেকে আমাকে বলবেন যে ঈদের মধ্যে আপনি আবার এই পলিটিক্স করছেন কেন, এই জন্যে বলছি না। বাট ইউ হ্যাভ টু সি কী হয়, সত্যি সত্যি হোক আমি খুশি আছি, যদি না হয় তখন তাদেরকে আপনি কাট করে তো দাঁড় করতে পারবেন না, জবাব দিয়ে চাইতে পারবেন না, সেই সিস্টেমই আমাদের এখানে নেই। কিন্তু এটা যদি করা যেত এবং আন্তরিকভাবে সবাই আসতেন তাহলে এটা একটা ব্যবস্থা করা যেত। একটা ভুল যেমন হয়েছিল, ধরেন প্রথম আমরা বলেছি সামাজিক দূরত্ব বজায় রাখো, কেরালার গভর্নমেন্ট তখনই বলেছে এটা সামাজিক দূরত্ব, এটা শারীরিক দূরত্ব। সামাজিক দূরত্ব কেন রাখবেন? এই যে একটু আগে বললেন আমরা সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে যখন বেরোতে পারছি না, তখন সেটা আপনি স্ট্রিম ইয়ার্ডে করেন নাকি গুগল মিটে করবেন, না আপনি যাতে জুমে করবেন, আপনি তো নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছেন। গ্রামের লোক হয়তো পারছে না, কিন্তু ফোনে তাদের সাথে কথা বলতে পারবে না, আত্মীয় স্বজন নিজেদের মধ্যে কথা বলতে পারবেন না। অনেক বেশি আমাদের উৎসাহিত করা দরকার ছিল যে পরস্পরের মধ্যে সামাজিক যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন করবার দরকার নেই। আমার বাবার অসুখ হয়েছে, আমার বোনের অসুখ হয়েছে, আমি তার খোঁজখবর নেব না, ঠিক আছে, আমি সামনে যাব না, কিন্তু আমি এরকম জানি এখন হচ্ছে একই বাড়িতে পেশেন্ট আছে, একজন ডাবল মাস্ক পরে তাকে সেবা করছেন, খাবার দিতে যাচ্ছেন। আগে তো ঘরে জানলার দরজার বাইরে আপনি খাবার রেখে যদি ইনি এসে নিয়ে যেতেন, এখন মাস্ক রাখছে, রোগীর মধ্যে মাস্ক আছে, উনি মাস্কটা পরে গিয়ে টেবিলের পরে খাবার রাখছেন, হয়তো 3 ফুট দূরত্ব থেকে রাখছেন। এটা একটা অনেক বড় বিষয়। কিন্তু ঠিক একইভাবে আমি বলছি যে শহরে থেকে তিনি গ্রামের লোকের খবর নিচ্ছেন এবং তাকে নিয়মিত খবর জানাচ্ছেন,
এইভাবে তুমি এটা করতে পারো, এবং চিত্ত প্রফুল্ল রাখবার জন্যে তুমি বই পড়তে পারো, যেটা ভাই বললেন, তুমি গান শুনতে পারো, তুমি অন্যান্য অনুষ্ঠান দেখতে পারো, সব কিছু করে তাদের মধ্যে একটা চেতনা জাগাতে হবে যে লড়াইটা আমাকে করতে হবে, কারণ আমি জানি না এটার শেষ কবে। আমি ডিসেম্বর ধরছি না, কিন্তু আমি আশা করব আরও আগে হোক, কিন্তু আরও আগে তো নাও হতে পারে। যদি এই বছরের ডিসেম্বর না সামনের বছর যায়, এমনিতেই যেরকম সংসদের মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন সামনের বছরের ফার্স্ট কোয়ার্টারে উনি মনে করছেন যে টিকার এটা দেওয়া যাবে। যদি এটাও আমি সংশয় প্রকাশ করি, কিন্তু তারপরেও আমি ধরলাম সেই পর্যন্ত যদি যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত বলতে পারছে না। তারা যখন আমেরিকা তুলে দিচ্ছে, ইউরোপ আপনার ওই যে মাস বর্ণনা তুলে দিচ্ছে, বলছে যে সেকেন্ড ওয়েভে ভাবছেন থার্ড ওয়েভও আসতে পারে, সচেতন থাকেন। এই সচেতনতার দিকটা রেখেই আমি মনে করি সোশ্যাল ক্যাম্পেইন যত বেশি দরকার, মিডিয়াগুলোতে বেশি বলেন, পত্রপত্রিকাগুলোতে বেশি বলেন, এবং সরকারকে আমি বলবো যত বেশি সম্ভব অন্তত এই ব্যাপারে মানুষের কাছে সঠিক চিত্র দেন, মানুষের কাছে আন্তরিকতাটার প্রকাশ ঘটান। মানুষ অ্যাকসেপ্ট করতে চেয়েছে, কারণ মানুষের কাছে অন্য কোনো উপায় নেই। আমি টিকা নেওয়ার জন্য গভর্নমেন্টের উপরেই নির্ভর করছি, আমি একদম সিরিয়াসলি অপোজিশন করি, কিন্তু তারপরেও আমি অ্যাপ্রিসিয়েট করছি যেরকম করে টিকাটা দেওয়া হয়েছে, যাই পেয়েছেন সেই দেওয়াকে আপনার ভালো বলতে হবে। সেই প্রচেষ্টাকে সাধুবাদ সবাই জানান। প্রচেষ্টাতে সাকসেস আছে, মানে আমি গেছি টিকা দিতে, আমাকে কিন্তু 4-5 ঘন্টা লাইনে থাকতে হয়নি। আমাকে চেনে মাহমুদুর রহমান মান্না বলে আগে দিয়েছে সেরকম নয়, সিস্টেমটা এরকম করে করা গেছে। তো আপনি যদি টিকা দেওয়ার ব্যাপারে সিস্টেমটা করতে পারেন, তাহলে টিকা কালেকশনের সময়, রোগ নির্ণয় করবার জন্য টেস্ট করবার সময়, টাকা জনগণের কাছে খাবার পৌঁছানোর সময় সেটা পারবেন না, এটা তো কথা। উদ্বেগ তো ছিল, দায়িত্ব তো ভুলে গেলে চলবে না। তারপর একটা সুন্দর সুস্থ সাবলীল পৃথিবীর প্রত্যাশা আমরা করি। শেষে ছোট করে দুজনের কাছে প্রত্যাশার কথা নিয়ে আজকের আয়োজন শেষ করতে যাই। আমরা আয়োজনে একেবারে শেষ পর্যায়ে রয়েছি। ডক্টর আইনুন ইরশাদ, আপনার কাছে যাই, একটা সুন্দর সময়ের প্রত্যাশা। না, সুন্দর সময়ের প্রত্যাশা তো থাকবেই, আশা তো করব এই কালো মেঘ কেটে যাবে, কিন্তু সেটা ততটা জোর দিয়ে বলতে পারছি না, কারণ ঈদের আগেই টেলিভিশনে দেখেছি ভারতে বিজ্ঞানীরা ডিক্লেয়ার করেছেন থার্ড ওয়েভ আসছে। ভারত সরকার থার্ড ওয়েভের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইউরোপ আমেরিকাতে রোগীর সংখ্যা বাড়ছে, অর্থাৎ তাদেরও থার্ড ওয়েভের লক্ষণ দেখা দিচ্ছে। হয়তো তাদের অনেক বেশি লোক টিকা নিচ্ছে। সেইটার থেকে আমরা বলতে পারি যে টিকা নিলেই যে আমি নিরাপদে থাকব সেটা বোধহয় বলা যাবে না, কারণ আমি যেটা নিয়েছি অ্যাস্ট্রাজেনেকা, এগুলো বলা হচ্ছে 2টো টিকা নিলে 70-80% এইরকম আমি ভালো থাকব। তো আমি যদি 70% ভালো থাকার স্ট্যাটিস্টিক্যালি সম্ভাবনা থাকে, তাহলে 30% সম্ভাবনা কিন্তু না থাকার, অর্থাৎ রিস্ক থেকেই যাচ্ছে। আবার বলছে যে এরপরেও আমার কোভিডের অ্যাটাক হতে পারে, করোনার অ্যাটাক হতে পারে, তবে হয়তো এর মাত্রাটা কম হবে। তার মানে রিস্ক থেকে যাচ্ছে, তার মানে সাবধানতা অবলম্বন এবং বেশ দীর্ঘ সময় আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখেন, মাস্ক ব্যবহার করেন, জনাকীর্ণ জায়গায় যাবেন না। একটা সুবিধা হচ্ছে এই রোগটা কিন্তু ছোঁয়াচ্ছে না। আমি ছুলাম, একজনকে জড়িয়ে ধরলাম, তাতেই কিন্তু হবে না। এটা কিন্তু শ্লেষার মাধ্যমে হাঁচি দিলাম, তারপরে নাক ধরলাম, সেটার থেকে একজনের হাত ধরলাম, সে আবার, তাই না, হ্যান্ডশেক, অনেক জটিল প্রক্রিয়া, যে কারণে এটার থেকে নিরাপদ থাকাটা কিন্তু খুব সহজ। চীন যেটা কন্ট্রোল করেছে, একেবারে মানুষের মুভমেন্ট টোটালি বন্ধ, বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হয়েছে, তার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা, আমি সেটার মধ্যে যাচ্ছি না। তো যে কথাটা মান্না বলছিলেন আমি সেটার সাথে একমত, সেটা হচ্ছে বিনোদনের এখন মেইন মিডিয়াম টেলিভিশন। যাদের টেলিভিশন আছে তারা দেখেন একেবারে গ্রামাঞ্চলেও উঠানে বারান্দাতে বসে অনেকেই একই টিভি দেখেন। সেই মাধ্যমকে কাজে লাগিয়ে কিভাবে মানুষকে এক্স্যাক্টলি এই প্রোগ্রামগুলোকে মানুষকে নেগেটিভ নিউজ না দিয়ে পজিটিভ কিভাবে কি করা যেতে পারে, শিক্ষামূলক নিউজ, এগুলোর দিকে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে রয়েছে। মাহমুদুর রহমান মান্না, খুব সংক্ষেপে যদি কিছু প্রত্যাশার কথা দর্শকদের জানিয়ে যান। মানে এই দেখেন ইউরোপা এবং কোপা হলো না, আমরা দেখেছি, অনেক লোক দেখেছে ঢাকাতে অন্তত, আমরা এখানে করতে পারবো না কেন কিছু?
মেন্টাল হেলথ আমি বেশি জোর দিচ্ছি, বিকজ বাকিগুলো তো আমাদের ক্যাপাসিটি খুব বেশি নাই, টিকার ব্যাপারেও নাই, আমরা দরিদ্র মানুষকে খাবার পৌঁছে দিতে পারবো তাও আমি আশা করি এই সরকার পারবে না, পারে নাই, বা আমরাই হয়তো পারি না। কিন্তু আমি মনে করি যে আমাদের মানুষের মধ্যে যে জীবনী শক্তিটা আছে এইটাকে আমি খুব সম্মান করি। আমি মনে করি ইভেন এটা আমেরিকান বা ইউরোপিয়ানদের চাইতে বেশি ওইটাকেই চাঙ্গা রাখতে অন্তত হবে। যেটা নিয়ন্ত্রণ আমাদের হাতে রয়েছে সেটা নিয়ে কেন চেষ্টা করবো না, তাই না? দর্শক, দুঃসময় থাকবে, তবে দুঃসময় কেটে যাবে সেই প্রত্যাশা আমরা করতেই পারি। স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। যারা ঢাকার বাইরে গিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ফেরত আসুন এবং যে যেখানে আছেন ভালো থাকেন, সবাই দায়িত্বশীল আচরণ করুন, সেটাই আমাদের প্রত্যাশা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা জানাই। কষ্ট করে স্টুডিওতে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, CSRM মুক্তবাক ছিলেন, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ভালো সময় কাটছে, ভালো সময় কাটবে অবশ্যই।